বলছি আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধীতে যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। কয়েক বছর আগেও যাদের কণ্ঠ ছিল ভাস্কর্য বিরোধী বজ্র কঠিন, হালাল হারামের ফতোয়া দেওয়া ব্যক্তিদের মধ্যে কাউকে কাউকে আজ দেখা গেল পরম উৎসাহে ঘুরে দেখছেন জুলাই জাতীয় জাদুঘরের ভাস্কর্য, যে ভাস্কর্যকে একসময় বলা হয়েছে হারাম। ভাস্কর্য নির্মাণ বন্ধ না হলে আবারও হতে পারে শাপলা চত্বরের মতো পরিস্থিতি। যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। সেই বিতর্কের কেন্দ্রে থাকা একজনকে আজ দেখা গেল জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে। তিনি মাওলানা মামুনুল হক। আগস্টেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। আর এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে বাংলাদেশের বহু পুরনো এক প্রশ্ন: ভাস্কর্যের বিরুদ্ধে আপত্তি কি সত্যি ধর্মীয় নীতি ছিল, নাকি ভাস্কর্যের সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক পরিচয়ই ছিল আপত্তির বড় কারণ? মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে, এই কথা যদি দুনিয়ার কোনো আলেম প্রমাণ করতে পারে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। কয়েক বছর আগের ঘটনাগুলো মনে করলে ছবিটা একেবারেই অন্যরকম। সময়টা ২০২০ সাল। ঢাকার ধোলাইপাড়ি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ ঘিরে তখন উত্তপ্ত হয় দেশের রাজনীতি। মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা প্রকাশ্যে এর বিরোধিতা করেন। সে বছর তিনি বলেছিলেন, আইনি, নৈতিক ও রাজনৈতিক সক্ষমতা থাকলে তিনি দেশের সব ভাস্কর্য সরিয়ে দিতেন। মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী। কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙচুর ও মামুনুল হকের অবস্থান। এরপর ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের মুখ, ডান হাত ও বাম হাতের অংশ ভেঙে ফেলা হয়। ঘটনার পর গ্রেপ্তার করা হয় ৪ জনকে। পুলিশ দাবি করে আটক ২ মাদ্রাসার ছাত্র হেফাজত নেতাদের ভাস্কর্য বিরোধী বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল। তবে ঘটনার পর মামুনুল হক নিজেই ভাস্কর্য ভাঙচুরের নিন্দা করেন। তার আপত্তি ছিল ভাস্কর্য নির্মাণের ধর্মীয় দিক নিয়ে। একই সঙ্গে কুষ্টিয়ার ভাঙচুরকে তিনি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। অর্থাৎ তখন তার অবস্থান ছিল ব্যক্তির বিরুদ্ধে নয়, ভাস্কর্যের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দৃশ্যপট। কিন্তু কয়েক বছর পর বদলে যায় দৃশ্যপট। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুরাল এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীকী স্থাপনায় হামলা হয়। আর সেই হামলা শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের অবয়বেই সীমাবদ্ধ থাকেনি। হামলা চালানো হয় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সেও। ধ্বংস করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা বিপুল সংখ্যক শিল্পকর্ম ও ভাস্কর্য। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে ৫ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে দেশের ৫৯টি জেলায় অন্তত ১,৪৯৪টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উপড়ে ফেলার তথ্য পাওয়া যায়। নতুন প্রশ্ন এবং মামুনুল হকের জাদুঘর পরিদর্শন। তারপর আবারও বদলে গেল দৃশ্যপট। সাবেক গণভবন হয়ে উঠল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেখানে স্থান পেল জুলাইয়ের আন্দোলনকে তুলে ধরা একাধিক প্রতীকী শিল্পকর্ম, গুলিবিদ্ধ মানুষের অবয়ব, সাজোয়া যানের ওপর আন্দোলনকারীদের মিছিল, স্কুল ছাত্রীর প্রতীকী চিত্রসহ বিভিন্ন শিল্পকর্ম। আর সেই জাদুঘরেই দেখা গেল মামুনুল হককে, যে ব্যক্তি ২০২০ সালে বলেছিলেন সক্ষমতা থাকলে দেশের সব ভাস্কর্য সরিয়ে দিতেন। আজ তিনি এমন একটি জাদুঘরে গেলেন যার প্রাঙ্গণে জুলাইয়ের আন্দোলনকে তুলে ধরতে স্থাপন করা হয়েছে বিভিন্ন অবয়ব নির্ভর শিল্পকর্ম। এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, যদি আপত্তি ভাস্কর্যের অবয়বের কারণেই হয়ে থাকে তাহলে জুলাইয়ের ভাস্কর্যের ক্ষেত্রে সেই আপত্তি কোথায়? এটি কি তার পুরনো অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত? আর যদি অবস্থান বদলে থাকে তাহলে প্রশ্ন আরও বড়, ভাস্কর্যের নীতি কি বদলেছে, নাকি বদলেছে শুধু ভাস্কর্যের রাজনৈতিক পরিচয়? কারণ একই ধরনের শিল্পকর্ম একসময় যদি ধর্মীয় কারণে অগ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর সঙ্গে সঙ্গে সেটি কিভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেটিই এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
শেষ পর্যন্ত প্রশ্নটা মামুনুল হককে ঘিরে নয়, প্রশ্নটা নীতির ধারাবাহিকতাকে ঘিরে। ভাস্কর্য নিয়ে অবস্থান কি সবার জন্য একই, নাকি ব্যক্তি ও রাজনৈতিক পরিচয় অনুযায়ী সেই অবস্থান বদলে যায়?